সকন্যা বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। বীরভূমে কেষ্টর প্রত্যাবর্তনের সঙ্গেই জেলায় রাজনৈতিক হাওয়া বড়ই গোলমেলে ঠেকছে। তার উপর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জল্পনায় রং লেগেছিল আরও। লালমাটির জেলায় কুর্সির কিস্সায় কাজল, চন্দ্রনাথ, বিকাশ, রানাদের নিয়ে জল মাপা শুরু। বীরভূমের বাঘের ডেরায় ঠাঁই হবে কার? কেই বা পড়বে থাবার নিচে? চড়ামের তেজ কি আগের মতোই থাকবে? অঙ্ক কষছে সব মহল। স্টুডিও আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করে দিই। আমাদের সঙ্গে কোহিনুর মজুমদার তৃণমূলের রয়েছে প্রীতম বিজেপির, শতরূপ ঘোষ সিপিআইএম এর রয়েছেন আমাদের সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল চক্রবর্তী। আমি শুরুতে কোহিনুরের কাছে যাই। কোহিনুর, ভীষণ ইন্টারেস্টিং একটা ছবি আমরা দেখলাম যে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশবাবু এরা একেবারে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকার লোক, এবং এরকম বলা হয় যে বীরভূমের রাজনীতিতে এই দুজনের উত্থানই অনুব্রত মণ্ডলের বদান্যতায়। তাদেরকে যখন অনুব্রত হাত দেখাচ্ছেন এভাবে একটা অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে। দু তিনটা জিনিস আমি ক্লিয়ার করে দিই। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে এবং সেখানে সবাই সবার ঘনিষ্ঠ, কেউ আলাদা করে কারোর ঘনিষ্ঠ নয়। এই জিনিসটা আপনারা দেখান এবং এটা মানুষরা দেখতে পছন্দ করে। দে ফিল ইন্টারেস্টিং, ইট ইজ অ্যান এন্টারটেনমেন্ট। কিন্তু এন্টারটেনমেন্ট আর ফ্যাক্টের মধ্যে একটা পার্থক্য আছে। এক, 2 নম্বর হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি ফিরেছেন দীর্ঘদিন পর, তাকে জেলে রাখা হয়েছে সিবিআই। আরও একটা, যেভাবে মদন মিত্র হয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়েছিল, হেমন্ত সোরেন হয়েছিল, সঞ্জয় রাউত হয়েছিল, মানিশ সিসোডিয়া হয়েছিল, এই সিরিজে আরও একজন যে যাকে সিবিআই নিয়ে রাখলো, ন্যারেটিভ তৈরি করলো, হলো না, তারপর আবার তাকে ছেড়ে দিতে হলো। এখন 2 বছর হতে 2 বছর হয়ে গেছে, আড়াই বছর হয়ে গেছে, কোনো তার ফলাফল নেই। কিন্তু আমরা এই ব্যাপারটা যে প্রতিনিয়ত, ধরুন যখন অনুব্রত মণ্ডল জেলে যায় তখন আপনাদের সারাদিনের একটা ন্যারেটিভ ছিল যে 100 কোটি পাওয়া গেছে, 500 কোটি পাওয়া গেছে, 600 কোটি পাওয়া গেছে, 1000 কোটি, যে যার মতো ইচ্ছা মতো একদম ইম্যাজিনেশনে একটা অঙ্ক বসিয়ে দিত। দাঁড়ায় আলটিমেটলি কিচ্ছু নেই। সিজন লিস্টে আলটিমেটলি এই সাইকেল বলুন, অনুব্রত মণ্ডল বলুন, কারোর কিছু দাঁড়ায়নি। এই ফান্ডামেন্টাল প্রশ্নটা আজকে যখন অনুব্রত মণ্ডল বেল পেয়েছে, আমার মনে হয় সারা দেশ জুড়ে এই ফান্ডামেন্টাল প্রশ্নটা করা উচিত। সিবিআই এবং ইডি এই ক্রমাগত চেষ্টা বিরোধী দলের নেতাদের জেলে পুরো কিছুদিন রেখে করা, আমরা প্রথম দিনই এটা নিয়ে আলোচনা করে নিয়েছি। কিন্তু শতরূপ, বীরভূমের পলিটিক্সে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একটা অলংকার বলে অনেকে মনে করেন যে, এবং অবশ্যই কেষ্টমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেগুলোকে সামলে গোটা বিষয়টাকে সামলানো। কিন্তু তিনি যখন ভেতরে ছিলেন, মনে করে দেখো নানান রকম থিওরি সামনে আসছিল। অ্যাকর্ডিং টু কোহিনুর, যদি আমি ভুল না করি, এটা আমাদের মিডিয়া এন্টারটেনমেন্ট, বাস্তবে কিছুই নয়। কিছুই না। দেখুন, কথাটা কি হচ্ছে, ভারতের জুডিশিয়ারি সম্পর্কে, বিচার ব্যবস্থা সম্পর্কে কারোর যদি কি বলবো 1 চামচ ধারণা থাকে, তাহলে সে জানে যে এমন নয় যে অনুব্রত মণ্ডলকে একদিন গ্রেপ্তার করা হলো, 2 বছর পরে একদিন জামিনের শুনানি হলো এবং যার জামিন দিয়ে দিলেন। মাঝের এই সময়কালে অসংখ্যবার জামিনের জন্য অ্যাপিল করেছেন সব রকমের কোর্টে, ইনক্লুডিং সুপ্রিম কোর্ট, একাধিকবার, অসংখ্যবার। এবং প্রত্যেকবারই অনুব্রত মণ্ডলের উকিল থেকে শুরু করে সবাই বলেছেন যে ওনার বিরুদ্ধে আসলে কিচ্ছু সিজ করা হয়নি, ওনার কোনো দোষ নেই, কোনো প্রমাণ পাওয়া যায়নি, ইত্যাদি ইত্যাদি। অপরদিকে কিছু প্রমাণ উপস্থিত করা হয়েছে, তুল্যমূল্য বিচার করে 2 বছর ধরে জাজ মনে করেছেন যে অনুব্রত মণ্ডলের জেলেই থাকা উচিত। সুতরাং আজকে জামিন পেলে 2 বছর অসংখ্যবার প্রমাণে স্যাটিসফাইড হয়ে জাজের জামিন খারিজ করাটা মিথ্যে হয়ে যায় না। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, 2 বছর জেলে রাখার পরে তার ট্রায়াল কেন শুরু করতে পারলো না সিবিআই, এই প্রশ্ন আমাদের আছে। গতকালও এখানে করেছি এবং বারবার করব, সিবিআই এবং সিবিআইয়ের বঙ্গজ মুখপাত্রদেরকে তার উত্তর দিতে হবে। কিন্তু কথাটা হচ্ছে, এবার আমি যদি জিজ্ঞেস করি, 8 বছর নেতাই মামলায় ফুল্লরা মণ্ডলকে জেলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রমাণটা করলেন? 8 বছর, একজন মানুষের জীবন থেকে 8টা বছর নিয়ে নিল। ফুল্লরা মণ্ডলের মা মারা গেলেন, তার মায়ের মরা মুখ দেখার জন্য তাকে একবার জেল থেকে প্যারোল পর্যন্ত দেওয়া হলো না। আজকে 2 বছর কাউকে জেলে রাখা, কি 6 মাস জেলে রাখা, 3 মাস জেলে রাখা, 2.5 বছর জেলে রাখাটা যদি অপরাধ হয়ে থাকে এবং তারপরে প্রমাণ করতে না পারলে এত রকম গল্প শুনতে হয়, তাহলে আমি ফুল্লরা মণ্ডল একটা উদাহরণ দিলাম, আপনারা জানেন এরকম অসংখ্য লোকজন। এমনকি আমাদের দলে, ধরুন আমি কথা বলছি, আজকে আমাদের দলে নেই, আমার তাকে আলাদা করে ডিফেন্ড করার কিছু নেই, কিন্তু এই প্রশ্নের তো উত্তর দিতে হবে যে লক্ষণ শেঠের সম্পর্কে বিরাট দুর্নীতি এই সেই করে যে লক্ষণ শেঠকে যে জেলে রাখলো, কি প্রমাণ করতে পারলেন গত 10 বছরে, 11 বছরে? সুতরাং এগুলো বলতে গেলে কি হয়, চিত হয়ে থুতু ফেললে নিজের গায়ে থুতুতে এসে পড়ে। আর তৃণমূল কংগ্রেসের বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি, দেখো সভ্য, ওদের ছাগল ওরা লেজায় কাটবে না আগায় কাটবে, ওদের ব্যাপার। তৃণমূল
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তো আমাদের আলাদা করে বলার কিছু নেই, এটা তৃণমূলের দলীয় সমস্যা, কি দলীয় সুযোগ, হোয়াট এভার। আমাদের কাছে তৃণমূল রাজনৈতিকভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী, আমাদের শত্রু। রাজনৈতিক লড়াইয়ে তারা গত 3 বার জিতেছে, আমরা হেরেছি। আমরা চেষ্টা করব রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে, মজবুত সংগঠন দিয়ে বীরভূম সহ গোটা বাংলায় লড়াই করে তাদেরকে হারাতে। এর বাইরে তৃণমূলের নেতাদের নিজেদের মধ্যেকার কি ইকুয়েশন থাকবে সেটা তাদের ব্যাপার, তাতে আমি অন্য একটা দল থেকে আমি তার ব্যাপারে আমি কী বা বলতে পারি। প্রীতম, না অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন আমরা দেখলাম যে বিজেপির একটা হাই পিচ ছিল গোটা বিষয়টায়, তারপরে রেজাল্ট কি হলো সেটা পরের বিষয়। আমি একটা বিজেপির বিশাল বড় পার্টি অফিস, এক্সপেকটেশন প্রচুর ছিল, কিন্তু মাঝখানে কোথায় গিয়ে বিষয়টা নড়বড়ে হয়ে গেল এবং অনুব্রত মণ্ডল ফিরে আসাতে আবার কি গোটা ইকুয়েশনটা নতুন করে সাজাতে হচ্ছে? মানে অনুব্রত মণ্ডল থাকা বা না থাকা ফ্যাক্টর হবে তো একটা। কোনোদিনও না ছিল না। প্রথম কথা হচ্ছে তুমি কি পার্টি অফিস কি ব্যাপার সব বলছো জানি না, ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি, প্রত্যেক জায়গায় পার্টি অফিস হচ্ছে, এরকম অনেক লোক তোমার ছাড়া পেয়েছে, তারা ফিরে গেছে, এই হয়েছে সেই হয়েছে, আবার ধরা পড়েছে, আবার কথা হয়েছে, লালু প্রসাদ যাদব একবার বেল পেয়েছে চলে গেছে, আবার পেরোলে গেছে, আবার জেলে গেছে, আইনি প্রক্রিয়া। আমি কোহিনুরের কাছে আসবো, হাওয়া খুব একটা ভালো নয়, কোহিনুরের সর্দি কর্মী দেখেই বোঝা যাচ্ছে অন্তত। কোহিনুর, একটা বিষয় জানার, কালকে নির্মল মাঝিকে দেখিয়ে নেবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি আসবো, চন্দ্রনাথ সিনহা বা যাই হোক, এই যে লাভপুরের বিধায়ক অনুব্রত মণ্ডল যথেষ্টই ঘনিষ্ঠ, এবং এরকম বলা হতো যে অনুব্রত মণ্ডলের পরেই অভিজিৎ সিংহ বা অভিজিৎ সিনহা তিনি হচ্ছে শেষ কথা। কোথাও গিয়ে কি একটা দূরত্ব বেড়েছে? এবং এই থিওরি কতটা ঠিক যে অনুব্রত মণ্ডলের আজকে এই যে 2.5 বছরের যে জেলবন্দিত্ব, তার পেছনে দলেরই একাংশ কোথাও কলকাঠি নেড়েছে, এরকম একটা অভিযোগ হাওয়ায় ঘোরাফেরা করছে, এটা কি মিথ্যে কথা একদম? আচ্ছা, এক হচ্ছে এখানে সর্দিটা লেগেছে এই 24 ঘন্টা স্টুডিওতে, তুমি সূর্যকান্ত মিশ্রকে দেখাবো না, এটা আমার গ্যারেন্টি, ওটা ওইটুকু সেফ থাকি। 1, 2 নম্বর হচ্ছে এই যে আপনি বললাম না যেটা এন্টারটেনমেন্ট ব্যাপার, একটা পেজ 3 লেভেলে এন্টারটেনমেন্ট, সেইটা আমার মনে হয় একটা পলিটিক্সের যে পার্সপেক্টিভ সেটাতে একটা মানে হালকা করে দিচ্ছে। আচ্ছা, কোন এটাকে এন্টারটেনমেন্ট বলছো কেন? আমরা কোর কমিটির সময় দেখেছি দলনেত্রী বারবার কোর কমিটির বিভিন্ন লোকের ইস্যুতে তিনি ক্ষুব্ধ হয়েছেন, শতাব্দী ছিলেন, তাকে বের করে দেওয়া হয়েছে কোর কমিটি থেকে, কাজল শেখ তাকে বের করে দেওয়া হয়েছে, আবার আনা হয়েছে। তৃণমূল কংগ্রেসে অর্গানাইজেশনে পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট, কারণ তৃণমূল কংগ্রেস তো এই মুহূর্তে দাঁড়িয়ে আনডাউটেবলি সব থেকে বড় দল সাংগঠনিকভাবে পরিষদীয় হয় বাংলায়, সেটা পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, লোকসভা, বিধানসভা, সব দিকে। তো সেক্ষেত্রে তার তো লোক বেশি, সেখানে তো পারফরমেন্স বেশি ভালো করতে হবে। পারফরমেন্স ভালো করলে নেত্রী রাখবেন, কখনো খারাপ হলে বেঞ্চে বসতে হবে, আবার ভালো পারফরমেন্স হলে তাকে মাঠে নিয়ে আসবেন। এটা তো হয়। এর সঙ্গে অনুব্রত মণ্ডলের থাকা না থাকার কি ডিফারেন্স? তবে হ্যাঁ, সত্যি ডিফারেন্স নেই, কারণ অনুব্রত মণ্ডল থাকলেও বিজেপির ওখানে রেজাল্ট খারাপ হয়, জেলে থাকলেও হারে, জেলের বাইরে থাকলেও হারে। তো কি রেজাল্ট হবে? জেলে থাকলেও সিপিএম শূন্য, জেলের বাইরে থাকলেও সিপিএম শূন্য, তো ইম্প্যাক্ট তো কিছু হয়নি। আমি এই জায়গাতেই আসবো শতরূপ, এই ইম্প্যাক্টের কথা। এর আগের বার 2024-এর আগে সেখানে হচ্ছে বাম কংগ্রেসের জোট খুব যদি ভুল না করি হয়নি, আলাদাভাবে লড়েছিলেন, এবং এইবারে যখন মিল্টন রশিদ দাঁড়ালেন সেইভাবেও তো এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া গেল না, যদিও সংখ্যালঘু ভোট একটা বড়সড় ফ্যাক্টর, প্রায় 40% কাছাকাছি সংখ্যালঘু ভোট রয়েছে, অথচ সেই সংখ্যালঘু ভোট বিশেষ করে নলহাটি, মুরারই, হাসন এই জায়গা থেকে কিন্তু শতাব্দী রায় কি অনেকটা বেনিফিট দিয়ে দিল। এবং আমি দুটো কথা বলি। প্রথম কথা, আজকের দিনে না কারোর ভালো করতে নেই। আমি খুব ভালো মনে বললাম নির্মল মাঝিকে দেখিয়ে নাও, দেখালেও সেরে যেত। এবার ও বলছে সূর্যকান্ত মিশ্রকে দেখাবো না। আমার ধারণা, ওর ধারণা হচ্ছে যে নির্মল মাঝিকে দেখানোর পরে আর ভবিষ্যতে আর কোনো ডাক্তারকে দেখানোর জন্য বেঁচেও থাকবে না। যাক, আমি যেটাকে নিয়ে কথা হচ্ছে, দেখো দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এই যে প্রশ্নটা উঠলো না, এই যে কারণে আমরা অনুব্রত মণ্ডলকে বিয়ন্ড দ্য পয়েন্ট গুরুত্বপূর্ণ মনে করি না, কারণ কথাটা একদম ঠিক। অনুব্রত মণ্ডল জেলে থাকলো কি না থাকলো তাদের তৃণমূলের ফলাফলের কোনো তফাৎ হয় না। তার কারণটা হচ্ছে তৃণমূলের ফলাফলটা অনুব্রতর জোরে আসে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জোরে আসে। সুতরাং আমি কথাটা কেন বলছি, ধরো আমি বুকে হাত রেখে তুমি বলো তো সভ্য,
2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে তুমি তৃণমূল নেতা হিসেবে ববি হাকিম, মদন মিত্র, নিশ্চয়ই পার্থ চ্যাটার্জি বা এদের নাম শুনেছো, কিশোর গতরা এদের নাম শুনেছো, তুমি অনুব্রত মণ্ডল বলে কারোর নাম জানতে? এর নেতাই হয়েছে পুলিশের গাড়িতে বোম মারবো, এই করবো যখন বলছে তখন পুলিশের বডিগার্ড দাঁড়িয়ে আছে। ও নিজের দলের কর্মীকে খুন করলো, তারপরে ওর ভয়েস টেস্ট, মানে যে কলতানকে কিনা গ্রেপ্তার করার আগে পুলিশ ভয়েস স্যাম্পল মিলিয়ে নেয়, সেই পুলিশই আবার গোটা পৃথিবী দেখছে অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে বলছে পুলিশের গাড়িতে বোম মারুন, যারা বিরোধী প্রার্থী হয়েছে তাদের বাড়ি জ্বালিয়ে দিন, সেই ভয়েস নাকি অনুব্রত গলার সঙ্গে মিলল না। আমি এইটা এই কারণে অনুব্রত বলছি- বাঘ নয়, কাগুজে বাঘ বলতে চাইছি না, আমি সেগুলো দেখো, বাঘ না ছাগল সে ওদের তৃণমূলের ব্যাপার তৃণমূল ঠিক করবে, কিন্তু আমি এইটুকু বলছি যে তৃণমূল কংগ্রেস যে সিস্টেমের ওপর রাজনীতি করছে তাতে খালি অনুব্রত মণ্ডলের জন্য বীরভূমে ভোট হয়নি পঞ্চায়েতে তা নয়। ধরো কোহিনুর যে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল সেই কলেজেও ছাত্র সংসদ ভোট হয়নি। সুতরাং অনুব্রত যা, কোহিনুরও তাই, কি মনে করো শেখ শাহজাহানও তাই, সন্দেশখালীতে পঞ্চায়েত ভোট হয় না। এটা আমি পার্সোনালি, তুমি নিও না কথাটা, কিন্তু আমি এইটা বলছি যে পুলিশকে ব্যবহার করে বিরোধী শূন্য রাজনীতি করা, সেখানে কে জেলে থাকলো কে বাইরে থাকলো কোনো তফাৎ নেই। আমি প্রীতমকে একটা কথা বলি, প্রীতম একটা যে কথাটা বললো ফান্ডামেন্টালি একদম ঠিক, যে অনুব্রত মণ্ডল আজকে বেল পেয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সমস্ত অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছে, পরবর্তীকালে ট্রায়াল হবে এবং আবার জেলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একই কথা কি আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন বেল পেয়েছিলেন তখনও শুনিনি, মদন মিত্র যখন বেল পেয়ে বেরিয়েছিলেন তখনও শুনিনি, কিন্তু আলটিমেটলি সে ট্রায়াল আর শুরু হলো না তো, আলটিমেটলি কেউ কনভিক্টেড হলো না তো। আজকে কি পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চা হওয়ার মনে করে যে সারদার মামলার কোনোদিন আর ট্রায়াল হবে, কোনোদিন আর সুদীপ বন্দ্যোপাধ্যায়দের কনভিকশন হবে এবং তারা আবার জেলে শাস্তি পাওয়ার জন্য ফেরত যাবেন? সুতরাং আজকে এই কথাটা যদি প্রথমবারই ঘটনাটা ঘটতো, প্রীতমের এই কথাটা আমার মনে হয় যে তবু তর্ক করার জায়গা থাকতো না। কিন্তু এটা তো এগুলো তো প্রথমবার ঘটছে না। এবং আমি এর আগের বার বলার সময় ফুল্লরা মণ্ডল এবং লক্ষণ সেনের উদাহরণ দিয়েছিলাম, আমি তৃণমূলের একটা উদাহরণ দিচ্ছি। এই যে কোহিনুর বলছে যে একটা লোককে গ্রেপ্তার করা হচ্ছে, তারপর ঠিকই কথা কনভিকশন হচ্ছে না। আচ্ছা, কুণাল ঘোষকে তো গ্রেপ্তার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কার করা এফআইআর এর ভিত্তিতে? অর্পিতা ঘোষের এফআইআর এর ভিত্তিতে। তাহলে আমি জিজ্ঞেস করছি, আজকে বিরোধী নেতা ছেড়ে দিন, কোনো বিরোধী দলের কর্মী ছেড়ে দিন, আপনার নিজের দলের যাকে গ্রেপ্তার করেছেন এবং আপনি গ্রেপ্তার করার পরে 3 বছর জেল কেটেছে, সে যদি নির্দোষী হয়ে থাকবে তাহলে আপনি বা তাকে গ্রেপ্তারটা করেছিলেন কেন, জেলটা খাটিয়েছিলেন কেন? অতএব সুতরাং এই প্রশ্নগুলোর কিন্তু ওদের কাছে কোনো উত্তর নেই। ওরা ব্যঙ্গ করতে পারে, বিদ্রুপ করতে পারে, এবং যেটা পারে চেস্ট থাম্পিং করতে পারে। আজকে ওদের একটা লোক 2 বছর জেল খেটে বেরিয়েছে, ওদেরই আজ বলার দিন যে আমরা দেখিয়ে দিলাম, বুঝে নিলাম, করে নিলাম। কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে, এই পুরো আস্ফালনের মধ্যে অন্তঃসার কতটুকু? আমি কোহিনুর কাছে আসবো, আমি একটু রাজাদার কাছে প্লিজ বলো বলো। একটা জিনিস হচ্ছে যে আমি এটা ক্লিয়ার করে দিই যে আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ যে ভোটটাকে চালিয়েছে বা যে ভোটটা কোঅর্ডিনেট করেছে সে কথা বলছি না। সেখানে তো তাও সিপিএম 2-1টা জেলা পরিষদ, 2-1টা পঞ্চায়েত সমিতি, 2-1টা এফআই, কিন্তু কেন্দ্রীয় বাহিনী, যে কেন্দ্রীয় বাহিনী আসিবে এবং বিজেপি এবং সিপিএমকে রক্ষা করিবে বলে কথা দিয়েছিল, সেই কেন্দ্রীয় বাহিনীর নির্বাচনে কিন্তু সিপিআইএম শূন্য হয়েছে। তাও পৌরসভায় ভোটে বোধ হয় একটা পৌরসভা আছে যেটা পশ্চিমবঙ্গ পুলিশ করেছিল। আর 2 নেতাই মামলা এবং সারদা মামলা দুটোরই কিন্তু সিবিআই এনকোয়ারি করছিল, পশ্চিমবঙ্গ পুলিশ করে। আমাকে একটা সেন্টেন্স অ্যালাউ করো। ঠিকই বলেছে, পশ্চিমবাংলায় একটা পুরসভা আমাদের আছে, যেটা পশ্চিমবঙ্গ পুলিশের পরিচালনায় হয়েছিল। কি হয়েছিল? তাহিরপুর পুরসভা, যেদিন দুপুরবেলা রেজাল্ট বেরোলো আমরা জিতলাম, সেদিন বিকেলবেলা তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি এই জায়গা থেকে যদি রাজাদার কাছে, না প্লিজ, আমি রাজাদার কাছে আমরা জিতেছি বলে আইসি তোমাদের যেতে পারলো না বলে আইসি ট্রান্সফার হয়ে গেল। ধন্যবাদ দেওয়া উচিত। তাহিরপুরের তৃণমূল ব্লক প্রেসিডেন্ট, তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। এবং ও যেটা বলছে, ও জানে না হয়তো, পশ্চিমবাংলার বিধানসভা কি লোকসভা ভোটও পশ্চিমবাংলা পুলিশই করে, পশ্চিমবঙ্গ সরকারের নয়, ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশই করে। এবং এই যে কথাটা, এবং এর জন্য আমি কোহিনুরকে দোষ দিচ্ছি না, এই কথাটা আমি বহুদিন ধরে বলে আসছি, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার সামনে এটা আমাদের প্রশ্ন। এই প্রশ্নটার যতদিন না উত্তর পাওয়া যাবে যে ভোট শেষ হয়ে গেলে ইলেকশন কমিশন ফিরে যাবে, তারপর তোদের কি হবে, এই প্রশ্নের উত্তর যতদিন না ভারতের ইলেকশন ব্যবস্থা দিতে পারবে, ততদিন এই ঘটনা ঘটতে থাকবে। আমি রাজাদার কাছে, না প্লিজ, আমি রাজাদার কাছে দেখুন, একটু সভ্য কতগুলো ব্যাপার একটু বোঝা দরকার। যে বীরভূম যদিও তার নামের সঙ্গে বীরত্ব লুকিয়ে আছে, ইতিহাস তাই কথাই বলে, কিন্তু ব্যাপারটা ঘটছে যে এইসব জায়গায় না মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া, ওই পুলিশ সিআরপি এসব বলে লাভ নেই। মানুষ যেন কোথাও একটা শাসকের দাসত্ব গ্রহণ করেছে। যদি দেখো 2006 সাল পর্যন্ত যখন বামেদের দাপট ছিল বীরভূমে, ওই 14টা আসনের মধ্যে 13টাই সিপিএম পেত। 2006 আমার সব মনে আছে, বোধহয় রামপুরহাটের আশিসদা জিতেছিলেন, আশিস ব্যানার্জি, উনি বাংলার অধ্যাপক, এটুকু আমি জানি বলে, পরিচিত আছে বলে, কিন্তু সবটাই সিপিএম। অর্থাৎ
যখন যে যার রাজত্ব থাকে তখন মানুষকেও তারা দাস বানিয়ে দেয়, আর মানুষ তাদের মানে যারা শাসনে আছে তাদের চটাতে চায় না, তাদেরকে মনে করে আমি তাদেরকেই আমি ভোট দেবো বা যে করেই হোক করবো। না রাজদা, এটা তো শুধু একা তৃণমূল নয়, প্রত্যেকটা রাজনৈতিক দলই প্রায়, বললাম তো, সেটাই তো সিপিএম এর সময় একই জিনিস এবং আমরা গোটা দেখেছি। দেশেরই পলিটিক্যাল কালচার। গোটা দেশেও না হলো, পশ্চিমবঙ্গে এটা কিন্তু ব্যাপক রাজাগোপাল নেতারা বাবু, ফায়দা নিচ্ছে। আপনার উচ্চবিত্ত এলিটিজমের জায়গা থেকে আপনি মানুষকে দাস বলে ভারী সুখ পেলেন, না, last এই যে কিন্তু কথাটা সমস্যাটা কোনো হচ্ছে, একটা ধরুন আমি এটা সিপিএম বলে বলছি না, সাধারণভাবে ঠিক আছে, বলছি, আমি 2006 আপনার কথা শোনা হয়েছে, এবার আপনি যদি কাইন্ডলি শোনেন, 2006 আপনি যেরকম বললেন 14টার মধ্যে 13টা আসন সিপিআইএম জিতেছিল, তেমন আবার 2001-এ তখনও বামফ্রন্ট সরকার ছিল, বীরভূমে 14টার মধ্যে 13টা নয়, তার থেকে অনেক কম আসন সিপিআইএম জিতেছিল। আমরা মানুষের ভোটে পরাজিত হয়েছি পরপর 3টে ভোট, তারপরও মানুষকে কোনো দাস মনে করি না, কারণ এই মানুষ, যে মানুষ আজ থেকে 3 মাস আগে তৃণমূল কংগ্রেসকে লোকসভায় জিতিয়েছে, সেই মানুষই আজকে আরজি করের ঘটনায় কাতারে কাতারে রাস্তায় নেমেছে। কিন্তু আপনাদের সমস্যাটা হচ্ছে এই যে মানুষ বিক্রি হয়ে গেছে, মানুষ দাস, মানুষ মাথা মোটা, এইগুলো বললে বোধহয় আপনাদের ইন্টেলেক্ট প্রতিষ্ঠিত হয়।